আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সাথে। তোমাদের আর্থিক বিবরণী চ্যাপ্টার রানিং ছিল, তারই ধারাবাহিকতায় বিশদ আয় বিবরণী যে অংশটুকু কমপ্লিট করেছিলাম, অর্থাৎ নেট মুনাফা যেটা বের করেছিলাম, তো তারই প্রেক্ষিতে আমরা এখন মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণীটি প্রস্তুত করে দেখাবো। এখন প্রশ্ন হচ্ছে, মালিকানা সত্ত্ব কি? তোমরা এর আগে করেছিলে, যখন তোমরা হিসাব সমীকরণ বের করেছ, তখন সেক্ষেত্রে তোমরা একটা সূত্র ইউজ করেছিলে, সেটা হচ্ছে A = L + E, বা এটাকে ওপিও বলা যায়, এতে হচ্ছে ইকুইটি। ইকুইটি মানে বলেছিলে, ইকুইটি মানে তোমরা বলেছিলে সেটা হচ্ছে C + R - E - D। মনে আছে তোমাদের? C + R - E - D। C তে ছিল ক্যাপিটাল, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। R তে ছিল রেভিনিউ, রেভিনিউ মানে হলো আয় বা রাজস্ব যেটা আমরা বলি। তারপর তে হচ্ছে এক্সপেন্সেস বা বাংলায় বলে এটাকে ব্যয়, আর ডি তে হচ্ছে ড্রয়িংস, বাংলায় বলে এটাকে উত্তোলন। তো এই অংশগুলো তোমরা এর আগে দেখেছিলে। A = L + E, এটাকে আমি একটু ভেঙে দিলাম। E মানে হচ্ছে ইকুইটি, তো ইকুইটিটা লিখলাম এখানে। অর্থাৎ এক্ষেত্রে আমরা A = L + E এর অংশগুলোর মধ্যে শুধু E এর অংশটা যদি চিন্তা করি, তাহলে আমরা পেয়ে যাব মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। তো মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী প্রস্তুত করার জন্য আমাদেরকে পুরো অঙ্কটির মধ্যে মূলধন আছে কিনা সেটা দেখতে হবে। তো মূলধন যদি খুঁজে পেয়ে যাই, মূলধন পাওয়ার পরে আমরা দেখব যে এখানে অতিরিক্ত মূলধন আনা হয়েছে কিনা। সেটা রাওয়ামের ভিতরও থাকে, আবার মাঝে মাঝে দেখা যায় অতিরিক্ত মূলধন স্বরূপ প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হলো, এরকম অংশও দেয়া থাকে। সেটা আমরা সমন্বয় এন্ট্রিতে দেখব, যদি থাকে তাহলে সেই অংশটা যোগ করব, এই টোটাল মূলধনের অংশটুকু পেয়ে যাব। এরপর হচ্ছে আয় এবং ব্যয়ের অংশ আগেই আমরা করে নেব। সেটা যখন আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করি, তখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করার সময় আমরা নেট মুনাফা পাই। সুতরাং আর এবং ই নিয়ে কোনো ঝামেলা নেই, ওই নেট মুনাফা পেলে আমরা যোগ করব, আর নেট ক্ষতি পেলে মাইনাস করব। এরপর আসে উত্তোলন। তো উত্তোলনের অংশটা, এই অংশটা আমরা যেহেতু এখানে মাইনাসের অংশ আছে, মাইনাসই করব। সেটা হলো চার্ট ওয়াইজ। তো চার্ট ওয়াইজটা করে দেখাবো। দেখো তাহলে কিভাবে করছি। এই অংশের মধ্যে যেহেতু মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, তার মানে মালিকানা সত্ত্বের কিছু চেঞ্জ হবে। প্রারম্ভিক যে মূলধন ছিল সেই অংশের থেকে আমরা এখন কাজ শুরু করে দেব। এরপর যদি দেখি আমরা অতিরিক্ত মূলধন আছে, সেগুলো নিয়ে আসবো। প্রথমত একটা গড় করছি, গড়টা দেখো। বিবরণ তোমরা দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে 2টি টাকা করে ইউজ হয়, কিছু কিছু ক্ষেত্রে 3টি টাকা করে ইউজ হয়, কোনো সমস্যা নেই। এটা নিয়ে টাকা 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 এবং 3টি ঘরে রাখা, তোমরা 2টা ঘর দিয়ে করতে পারবে। তো এক্ষেত্রে যেহেতু মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, এখানে প্রথমত প্রতিষ্ঠানের নাম লিখবে। ধরো ABC লিমিটেড, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী লিখলাম। মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, তারপর তারিখটা দিয়ে দেবেন। ধরো 2020
সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লিখলাম। তো আগে বলেছি মূলধনের সাথে আমরা একটু হিসাব নিকাশ করব। তো মূলধনটা আগে লিখবো। এই অংশের মধ্যে মূলধন লিখলাম। মূলধন ধরো 2 টাকা করে এখানে দিলাম। এই মূলধনে কিন্তু প্রারম্ভিক মূলধন যেটা আছে, যেটা তোমাদের র মিলে থাকবে, সেই অংশটুকু আমরা এখানে লিখবো। তো মূলধনের টাকাটা লিখলাম। টাকা লেখার পর এখন মূলধনের একটা অ্যামাউন্ট ধরি। মনে করো মূলধনের অ্যামাউন্ট ধরলাম 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা হচ্ছে মূলধন। এখন আমরা যদি চিন্তা করি যে অতিরিক্ত মূলধন আছে, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত মূলধন লিখবো। অতিরিক্ত মূলধন আরো আছে ধরো 2 লক্ষ টাকা। তাহলে আমরা যোগ করে কত পাই? 15 লক্ষ আর এদিকে হচ্ছে 2 লক্ষ, যোগ করলে পাবো 17 লক্ষ টাকা। অতিরিক্ত মূলধন যোগ করার কাজ শেষ। এখন আমাদের বুঝতে হবে অঙ্কের মধ্যে কোথাও উপরে বা নিচে অথবা প্রশ্নের মধ্যে নেট মুনাফা এত টাকা ধরে, কোন নির্দিষ্ট অ্যামাউন্ট এত টাকা ধরে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী প্রস্তুত করো। দেখবে এরকম আছে কিনা। যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই টাকাই লিখতে হবে। তোমার বিশদায় বিবরণীতে যে ব্যালেন্সই বের হোক না কেন, তোমাকে সেই টাকাই লিখতে হবে। আর যদি দেখো যে নেই, কোথাও নেই, তখন সেক্ষেত্রে আমরা নেট মুনাফা যে টাকা পেয়েছি ঠিক সেই টাকাটাই এখানে আমরা উঠাবো। আর যদি দেখি যে নেট ক্ষতি আছে সেটাও উঠাবো। তবে এক অঙ্কের মতো তার দুইটা থাকবে না, যে কোনো একটা থাকবে। যদি দেখি নেট মুনাফা আমাদের বের করতে হয়েছে, তাহলে সেক্ষেত্রে নেট মুনাফা হলে প্লাস করব। আর যদি নেট ক্ষতি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাস করব। এখন ধরলাম এই অঙ্কের মধ্যে নেট মুনাফা ছিল, যোগ নেট মুনাফা লিখবো। তাহলে সেক্ষেত্রে নেট মুনাফা ধরো 10 লক্ষ টাকা ছিল। এখন এই 17 লক্ষ টাকার সাথে আমরা যদি এই 10 লক্ষ টাকা এখন যোগ করি, তাহলে যোগ করলে পাবো কত? 27 লক্ষ টাকা। আর যদি নেট ক্ষতি হয়ে থাকে তাহলে তখন সেক্ষেত্রে কিন্তু মাইনাস করতে হবে। এটা এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে তোমাদের। এরপর আমরা যদি চিন্তা করি যে আমাদের এই অঙ্কে উত্তোলন দেওয়া আছে, উত্তোলন বলতে নগদ উত্তোলন। তারপর দেখা যায় মালিক কর্তৃক বিনামূল্যে পণ্য উত্তোলনও করে থাকে, তো সেটাও আমরা নিয়ে আসবো। বিনামূল্যে পণ্য বিতরণও করে থাকে, সেটাও আমরা নিয়ে আসবো। বিনামূল্যে যদি কোনো পণ্য বিতরণ করে থাকে, আর কেন আমরা নিয়ে আসবো? কারণ আমাদের ক্রয়কৃত পণ্যই তো কমবে। তো ক্রয়কৃত পণ্য সেই অংশটুকু আমরা নিয়ে আসবো। তো এই পণ্য উত্তোলন যদি মালিক করে থাকে, বিনামূল্যে পণ্য বিতরণ করলে সেটা কিন্তু আবার সেই অংশটা কিন্তু ক্রয় থেকে মাইনাস হবে, সেটা কিন্তু আর এখানে আমরা নিয়ে আসবো না। যদি মালিক হয়ে থাকে, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে, যদি ব্যক্তিগত প্রয়োজনে দেখো, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই অংশটিকে পণ্য উত্তোলন নাম দেব, অর্থাৎ উত্তোলনের অংশ। তাহলে উত্তোলন অংশে আমরা কি কি পেতে পারি? আমরা যদি চিন্তা করি উত্তোলনের অংশে আমরা লিখতে পারি এক্ষেত্রে টাকার অ্যামাউন্ট একটা ঘর লিখতে হবে, আর লাগবে না। কারণ দেখা যাচ্ছে আমরা 2টি টাকা ঘর দিয়েই কমপ্লিট করে ফেলতে পারবো। তাহলে সেক্ষেত্রে উত্তোলনের অংশের মধ্যে নগদ উত্তোলন, তারপর হচ্ছে পণ্য উত্তোলন, এরপর হচ্ছে আয়কর, এরপর আমরা জীবন বীমা প্রিমিয়াম সেটাও নিয়ে আসতে পারি। এখন এক অঙ্কের মধ্যে এতগুলো থাকবে না। ধরে নিলাম এই অঙ্কের মধ্যে আমরা পেয়েছি উত্তোলন
আর জীবন বীমা প্রিমিয়াম, তাহলে এই দুটো এন্ট্রি আমরা এখানে লিখব। সেক্ষেত্রে আমাদের বার দিতে হবে, বার উত্তোলন, যেহেতু দুইটা এন্ট্রি তাহলে একসাথে আমাদের যোগ করে লিখতে হবে। আর একটা এন্ট্রি থাকলে আর যোগ করা লাগবে না। সেক্ষেত্রে উত্তোলনের টাকা এখানে লিখলাম, নগদ উত্তোলন যেটা সেটা লিখলাম। যদি একের বেশি থাকে তাহলে তোমরা এখানে টাকা রোল দেবে 3টা, আর যদি একের কম থাকে অর্থাৎ একটা এন্ট্রি থাকে তখন সেক্ষেত্রে আমরা এখানে 2টি টাকার রোল দিলেই আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তো নগদ উত্তোলন আছে 20,000, আর জীবন বীমা প্রিমিয়াম আছে 30,000। তো এখন আমরা 20,000 এবং 30,000 যদি একসাথে যোগ করি তাহলে পাবো 50,000। যেহেতু এই এন্ট্রি হচ্ছে মাইনাসের এন্ট্রি, তো সেক্ষেত্রে আমাদের এই 50,000 টাকা মাইনাস করতে হবে। 27 লক্ষ থেকে যদি 50,000 আমরা মাইনাস করি তখন সেক্ষেত্রে পাবো 26,50,000। এরপরে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে এই 26,50,000 টাকা লেখার পর এরপরে দেখব যে সাধারণ সঞ্চিতি নামে কোনো এন্ট্রি আছে কিনা। যদি সাধারণ সঞ্চিতি নামে কোনো এন্ট্রি থাকে তখন সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে। তো যোগ সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি ধরো 1 লক্ষ টাকা আছে। তো এই 26,50,000 এর সাথে আর 1 লক্ষ যদি আমরা যোগ করি তাহলে পাবো 27,50,000 টাকা। এটাই হচ্ছে মালিকানা সত্ত্বের যে সমাপনী অংশটুকু আছে, অর্থাৎ মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত, সেই অংশটুকু লিখে দেব। সমাপনী উদ্বৃত্ত অথবা 31 তারিখ দিলেও হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী তোমরা করবে, করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।